আপনি যদি মনে করেন আমেরিকা মানেই উন্নতি, নিরাপত্তা আর আধুনিকতার প্রতীক, তাহলে হয়তো আপনি সেই অন্ধকার দিকটা দেখেননি যা আজ ভেতর থেকে গিলে খাচ্ছে দেশটিকে। Of the people, by the people, and for the people. Unfortunately, today's Democratic Party does not. Instead, it stands for a government that is of, by, and for the powerful elite. একসময় এই রাষ্ট্র ছিল গণতন্ত্র, স্বাধীনতা আর আমেরিকান ড্রিমের প্রতীক। কিন্তু আজ সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে ধনী গরিবের বিশাল ব্যবধান, ধর্মীয় ও রাজনৈতিক বিভাজন আর অস্বাভাবিক মাত্রার সমীকরণের কারণে। একদিকে বিলিয়নিয়ারদের দখলে সমস্ত সম্পদ, অন্যদিকে কোটি কোটি মানুষ ঋণে জর্জরিত ও ভবিষ্যৎ নিয়ে হতাশ। একদিকে ধর্মীয় রক্ষণশীলতার চাপে সমাজ, অন্যদিকে প্রগতিশীলদের সঙ্গে সাংস্কৃতিক যুদ্ধ। এই বিভক্তি শুধু বিতর্কে সীমাবদ্ধ নেই, বরং পরিণত হচ্ছে ক্ষোভ, সহিংসতা আর অবিশ্বাসে। আর সেই অবিশ্বাসই জন্ম দিচ্ছে এক ভয়ঙ্কর প্রশ্নের: আমেরিকা কি আবারও গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা জানব এই সম্ভাব্য দ্বিতীয় গৃহযুদ্ধের পেছনের ইতিহাস, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের ভয়াবহ ইঙ্গিত। পর্ব 1: সহিংসতা ও বন্দুক সংস্কৃতি। আমেরিকার কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে আধুনিক প্রযুক্তি, সমৃদ্ধি আর বিশ্বশক্তির প্রতীক। কিন্তু এই উজ্জ্বলতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। The Vietnam War and the push for US involvement was a result of the Gulf of Tonkin incident. A lie. The Iraq War famously is a result of lies. Wars in Somalia are a result of lies. The Second World War and the German invasion of Poland was a result of carefully constructed lies. সহিংসতার প্রতি আমেরিকান সমাজের অস্বাভাবিক আসক্তি। আজ পৃথিবীর আর কোনো দেশে এত অস্ত্র নেই। সাধারণ নাগরিকদের হাতে রয়েছে প্রায় 434 মিলিয়ন বন্দুক। ভাবুন তো, জনসংখ্যার চেয়েও বেশি বন্দুক, মানে প্রতি মানুষ অন্তত 1.3টি আগ্নেয়াস্ত্র রাখে। এমনকি অনেকে শুধু আত্মরক্ষার জন্য নয়, শখের বশেও একাধিক বন্দুক রাখে। শিশুদের খেলনায় বন্দুকের প্রতিফলন, কিংবা পরিবারের উত্তরাধিকার হিসেবেও অস্ত্র। এটা সেখানে এক স্বাভাবিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমেরিকানরা বন্দুককে শুধু একটি যন্ত্র মনে করে না, বরং এটিকে তারা তাদের মৌলিক অধিকার মনে করে। সংবিধানের দ্বিতীয় সংশোধনী বা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বলেছে প্রতিটি নাগরিকের অস্ত্র রাখার অধিকার আছে। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বিশ্বাস করে এসেছে বন্দুক মানেই স্বাধীনতা, বন্দুক মানেই নিরাপত্তা। অস্ত্র ছাড়া জীবন কল্পনাই করা যায় না। কিন্তু এখান থেকে শুরু হয় বিপদ। এই বন্দুক সংস্কৃতি ধীরে ধীরে সহিংসতাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তুলেছে। আজ স্কুলে, অফিসে, শপিং মলে, যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে শুরু হতে পারে গুলি চালনা। কোনো শিক্ষার্থী ক্লাসে ঢুকে সহপাঠীদের গুলি করছে, কোনো হতাশ কর্মী হঠাৎই সহকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এসব ঘটনা আজ আমেরিকায় নিত্যদিনের খবর। এবং এই হত্যাযজ্ঞের পেছনের কারণ হয় মানসিক হতাশা, রাজনৈতিক বিভাজন কিংবা ব্যক্তিগত ক্ষোভ। শুধু তাই নয়, খেলাধুলার ক্ষেত্রেও দেখা যায় সহিংসতার প্রতিফলন। আমেরিকান ফুটবলকে নিন উদাহরণ হিসেবে। এটি যেন যুদ্ধক্ষেত্রের মতো খেলা। খেলোয়াড়রা একে অপরকে ধাক্কা মেরে ফেলে দেয়, মাথায় প্রচন্ড আঘাত করে। ফলাফল ভয়াবহ। অসংখ্য খেলোয়াড় কম বয়সেই গুরুতর মানসিক সমস্যায় ভোগে। অনেকে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, আবার কেউ সহিংস হয়ে ওঠে। সব মিলিয়ে এক কথায় বলা যায়, বন্দুক আর সহিংসতা আমেরিকান সমাজের গভীরে প্রথিত এক সাংস্কৃতিক বাস্তবতা। এটি তাদের বিনোদন, তাদের পরিচয়, এমনকি তাদের রাজনীতির অংশ হয়ে গেছে। কিন্তু এই বাস্তবতা একই সঙ্গে সেই ভয়ঙ্কর বিপদ সংকেত। কারণ যখন একটি জাতি সহিংসতাকে স্বাভাবিক জীবনধারা হিসেবে গ্রহণ করে, তখন ভবিষ্যতের যে কোনো সংঘর্ষে সেই সহিংসতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বারুদ। পর্ব 2: ইতিহাস, প্রথম গৃহযুদ্ধ ও যুদ্ধপ্রিয়তা। আমেরিকার ইতিহাস শুরুই হয়েছিল একটি বিদ্রোহ দিয়ে। 1776 সালে ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, যাকে আমরা আমেরিকান রেভলিউশন বলি, অনেক দিক থেকে ছিল এক ধরনের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ।
কারণ তখনকার আমেরিকার সবাই স্বাধীনতার পক্ষে ছিল না। অনেকেই চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকতে, যাদের বলা হতো লয়ালিস্ট। অন্যদিকে স্বাধীনতা কামীদের মধ্যে ছিল উগ্র বিদ্রোহীরা। এই বিভক্তি আসলে আমেরিকার রাজনৈতিক সংস্কৃতিক ভিত্তি তৈরি করে, যেখানে ভিন্ন মতকে প্রতিদ্বন্দ্বী নয়, শত্রু হিসেবে দেখা হয়। এই যুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় ম্যানিফেস্ট ডেস্টিনি ধারণা, যেখানে বলা হলো ঈশ্বর নাকি আমেরিকাকে সমগ্র উত্তর ও দক্ষিণ আমেরিকার নিয়ন্ত্রণ দিয়েছে। ফলে নতুন রাষ্ট্রটি একের পর এক ভূমি দখল করতে শুরু করে, স্থানীয় নেটিভ আমেরিকানদের হত্যা করে, পশ্চিমে নতুন অঞ্চল দখল করে। অর্থাৎ জন্মলগ্ন থেকেই আমেরিকার ইতিহাস সহিংসতা, দখল ও যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে। এরপর আসে 1861 সালের ভয়াবহ গৃহযুদ্ধ, যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। 4 বছরের এই যুদ্ধে প্রাণ হারায় প্রায় 8 লাখ থেকে 10 লাখ মানুষ, যা প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সব ক্ষয়ক্ষতির চেয়েও বেশি। তখন দেশটি বিভক্ত হয়ে পড়ে উত্তর ইউনিয়ন ও দক্ষিণে কনফেডারেসি। উত্তর ছিল শিল্পভিত্তিক অর্থনীতি, যেখানে শ্রমিকেরা মুক্ত ছিল এবং উৎপাদনশীলতা ছিল আধুনিক শিল্পের উপর নির্ভরশীল। অন্যদিকে দক্ষিণ ছিল কৃষিভিত্তিক, যেখানে তুলা, তামাকের মতো ফসল চাষ হতো, আর তা পুরোপুরি নির্ভর করত দাস শ্রমের উপর। অর্থাৎ দক্ষিণের সম্পদ ও বিলাসিতা গড়ে উঠেছিল দাসদের ঘাম ও রক্তের উপর। অনেকে মনে করেন এই যুদ্ধ হয়েছিল দাস প্রথা বিলুপ্ত করার জন্য, কিন্তু সত্যটা আরো জটিল। It's an original copy of the US Constitution. যুক্তরাষ্ট্রের সংবিধান শুরু থেকেই দাস প্রথাকে বৈধতা দিয়েছিল। উত্তরের শিল্পভিত্তিক অর্থনীতির দাসের প্রয়োজন ছিল না, আর দক্ষিণ চাইতো দাস প্রথাকে নতুন পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে ছড়িয়ে দিতে। এখানেই শুরু হয় সংঘর্ষ, কারণ নতুন প্রতিটি রাজ্য কংগ্রেসে সেনেটর পাঠাতো, আর সেটাই নির্ধারণ করত কোন পক্ষ রাজনৈতিকভাবে শক্তিশালী হবে। এভাবে দাস প্রথার প্রশ্নে আসলে সবাই লুকিয়েছিল রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক আধিপত্যের লড়াই। উত্তর চাইতো ফেডারেল সরকারের ক্ষমতা অটুট রাখতে, আর দক্ষিণ চাইতো তাদের স্বার্থে স্বাধীনতা ঘোষণা করতে। শেষমেশ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যা আমেরিকার ভেতরে বিভক্তি সবচেয়ে বড় প্রমাণ হয়ে থাকে। এই ইতিহাস আমাদের দেখায় আমেরিকা কখনোই সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করেনি, বরং বিরোধের সমাধান করেছে যুদ্ধের মাধ্যমে, এবং সেটাই আজও তাদের